আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমদ রায়হান ফারহি, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লুসার একাডেমির পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখি মহানুভব সৃষ্টিকর্তার অনুগ্রহে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের একটি পাঠকে নিয়ে অধ্যয়ন করব। একটি পাঠ পড়ার মাধ্যমে আমরা বুঝব কিভাবে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য একটি অধ্যায়কে, একটি লেসনকে বিশ্লেষণ করে পড়তে হয়। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা আজ ইউনিট 7-এর লেসন 3 দি ট্রাফিক পুলিশ কবিতাটি পাঠ করব। এই কবিতা পড়ার মাধ্যমে আমরা একটি লেসনকে অ্যানালাইজ তথা বিশ্লেষণ করে পড়ার দক্ষতা অর্জন করব। প্রথমে দেখো, লক্ষ্য করো, এই কবিতাটি 91তম পৃষ্ঠায় আছে। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি তোমাদের বইয়ের 91তম পৃষ্ঠা খুলো, তখন তোমরা সেটা কিভাবে অনুবাদ করবে? এর অনুবাদ হচ্ছে, ওপেন ইয়োর বুক এট পেজ 91। তোমার ইংলিশ বইয়ের 91তম পৃষ্ঠা বের করো। এখানে যে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওপেনের পরে এট বসে। ওপেনের পরে পেজের নাম ইঙ্গিত করতে তার পূর্বে এট বসে, অর্থাৎ ওপেন এট। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্য কেউ কেউ ওপেনের পরে টু ব্যবহার করেছেন, তবে যেটা প্রচলিত সঠিক সেটা হচ্ছে ওপেনের পরে এট হবে। তারপর লক্ষ্য করো, লেসন 3 তৃতীয় পাঠ। লেসন 3 তৃতীয় পাঠ। এখন আমি যখন তোমাদের জিজ্ঞেস করছি যে লেসন 3 শব্দের অর্থ কি, সকলেই আমরা অনুবাদ করছি তৃতীয় পাঠ। কিন্তু এখানে একটি আমার প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 3 আমরা বাংলা ব্যাকরণে শব্দ পড়েছি, তার সংখ্যাবাচক শব্দ, তারিখবাচক শব্দ, পূরণবাচক শব্দ। তো আমরা জানি যে 3, 1, 2, 3 এগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তাহলে আমি সংখ্যাবাচক শব্দ বসালাম, কিন্তু সেটার অনুবাদ করছি তৃতীয়, ক্রমবাচকের অর্থ দিচ্ছি। কেন এটা? আমরা কিনে বলতে পারতাম না যে 3টা লেসন? তারপরে একটু আগে আমি বললাম পেজ 91, 91তম পৃষ্ঠা। আমি কি সেখানে বলতে পারছি না যে 91টা পৃষ্ঠা? কিন্তু কেন আমি বলছি 91তম পৃষ্ঠা? কারণ ইংরেজি গ্রামারে একটি রুল আছে, সেটি হচ্ছে ক্রমবাচকতা বোঝাবার জন্য ইংলিশ ব্যাকরণে দুটি রুল আছে। একটি হচ্ছে দি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন, আর হচ্ছে নাউন প্লাস কার্ডিনাল নাম্বার। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা মাঝে মধ্যে শুনতাম যে হচ্ছে যদি বাক্যের প্রথমে দি থাকে তাহলে সে উচ্চারণটা হবে দি এবং মধ্যখানে হবে দা। রুলটা আসলে সেটা না। সঠিক রুলটা হচ্ছে, সেটা বোঝাবার জন্য একটা ছন্দ আছে, সেটা হচ্ছে দাদির সিবি। আমরা নবম দশম শ্রেণীতে সবাই সিবি পড়ে এসেছি। দাদির সিবি মানে হচ্ছে সিটা হচ্ছে এখানে কনসোনেন্ট আর বিটা হচ্ছে ভাওয়েল। যখন কনসোনেন্ট থাকে উচ্চারণটা হবে দা, আর যখন ভাওয়েল হবে উচ্চারণটা হবে দি। যদি এখানে অর্ডিনাল ও আছে, ভাওয়েল আছে, উচ্চারণটা হবে দি। দি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন, আর হচ্ছে নাউন প্লাস কার্ডিনাল নাম্বার। আমরা এডজেক্টিভ অফ নাম্বারে অনেকগুলো প্রকারভেদ দেখেছি, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, ব্রোকেন নাম্বার। তো অর্ডিনাল নাম্বারটাকে বাংলায় বলা হয় ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা, আর কার্ডিনাল নাম্বারকে বাংলায় বলা হয় তারিখ সংখ্যাবাচক সংখ্যা। তাহলে এখানে প্রথম রুলটা বললাম দি প্লাস অর্ডিনাল নাম্বার প্লাস নাউন, অর্থাৎ দা থার্ড লেসন, তৃতীয় পাঠ। দ্বিতীয় রুলটা হচ্ছে নাউন প্লাস কার্ডিনাল নাম্বার তথা লেসন 3 মানে হচ্ছে তৃতীয় পাঠ। তাহলে এই যে লেসন 3 এখানে উল্লেখ করা হয়েছে, এটা আসলে দ্বিতীয় রুলটা ফলো করা হয়েছে, নাউন প্লাস কার্ডিনাল নাম্বার। অর্থ কিন্তু দিচ্ছে ক্রমবাচকতার অর্থ দিচ্ছে, পূরণবাচকতা দিচ্ছে। তাহলে লেসন 3 আমরা অনুবাদ করছি তৃতীয় পাঠ। তারপরে দা ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক ওয়ার্ডটা নাউনও হতে পারে, এডজেক্টিভও হতে পারে। এখানে কি হয়েছে, যেহেতু পুলিশ ওয়ার্ডটা নাউন আছে, আমরা দেখেছি যে নাউনের পূর্বে বসে নাউনকে যে মডিফাই করে সেটা হচ্ছে এডজেক্টিভ। তাহলে ট্রাফিক এখানে হচ্ছে এডজেক্টিভ, যেহেতু পুলিশ ওয়ার্ডটাকে মডিফাই করছে। দ্য ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। ট্রাফিক শব্দের শাব্দিক অর্থ কি? ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা সড়কের মধ্যে অনেকগুলো যানবাহন একসাথে মুভ করছে, অর্থাৎ ভেহিকলস মুভিং অন আ হাইওয়ে। ট্রাফিক শব্দের সরাসরি অর্থ ভেহিকলস, যানবাহন বলা যাচ্ছে না, কারণ ট্রাফিক একটা নির্দিষ্ট স্পেসিফিক মিনিং আছে, যে কোনো একটা হাইওয়ের মধ্যে যখন অনেকগুলো যানবাহন একসাথে চলছে, মুভ করছে, তখন সেটাকে আমরা ট্রাফিক বলছি। তাহলে ট্রাফিক পুলিশ। তারপরে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ওয়ার্ম আপ শব্দটা দুইটা পার্টস হতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ভার্ব।
যখন এটার অর্থ ভার্ব অর্থ দিবে তো সেটা অর্থ হবে গরম করা বা হওয়া। গরম করা বা হওয়া। আমরা এই শব্দটা অনেকবার ব্যবহার করি যে তারা ওয়ার্ম আপ করছে, খেলোয়াড়রা খেলার পূর্বে ওয়ার্ম আপ করছে। যে ওয়ার্ম আপ মানে হচ্ছে কোনো খেলা শুরু করার পূর্বে এক্সারসাইজ করা। তো আরেকটা মিনিং হচ্ছে বললাম এডিটিভের অর্থ, সেটা অর্থ হচ্ছে যেটা গরম করে, মানে এখানে অর্থটা মানে স্বাভাবিক অর্থ বা হচ্ছে একটু সমৃদ্ধ অর্থ হবে উজ্জীবনামূলক। তাহলে অ্যাক্টিভিটি ওয়ার্ডটা যেহেতু এখানে নাউন কর্মকাণ্ড আর ওয়ার্ম আপ তার পূর্বে বসেছে, তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে উদ্দীপনামূলক কার্যক্রম। ওয়ার্ম আপ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। কেউ কেউ আমাকে বলতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব প্লাস ওয়ান দ্বারা বাক্য শুরু হয়, সেক্ষেত্রে ওয়ার্ম আপে আমরা ভার্ব ধরি, অ্যাক্টিভিটি তার অবজেক্ট ধরি। বিষয়টা আসলে তোমাকে দেখতে হবে কোনটার মাধ্যমে অর্থটা সুন্দর হয় এবং অর্থটা গ্রহণযোগ্য হয়। এখানে ভার্বের অর্থ দিলে অর্থটা সুন্দর হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। অ্যাক্টিভিটিকে আসলে গরম করাও যায় না, যার কারণে এটার অর্থটা হবে এডিটিভের, মানে উদ্দীপনামূলক কার্যক্রম, যে অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে উদ্দীপনা জাগায়, নতুন কিছু শেখার জন্য অনুপ্রেরণা যোগায়। তারপর আমরা শুরু করব ডিসকাস ইন আ স্মল গ্রুপ। একটি ছোট গ্রুপে আলোচনা করো। ডিসকাস ইন আ স্মল গ্রুপ, একটি ছোট গ্রুপে আলোচনা করো হোয়াট ট্রাফিক ম্যানেজমেন্ট মিনস। ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক ব্যবস্থাপনা কি সেটা নিয়ে আলোচনা করো। তাহলে হোয়াট ট্রাফিক ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা ক্লোজ আর পুরোটা মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেন রাইট ডাউন, লিখে ফেলো হাউ ইউ থিঙ্ক, তুমি কিভাবে ভাবো, চিন্তা করো, ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক ব্যবস্থাপনা ক্যান বি ইমপ্রুভড, অগ্রগতি করা যেতে পারে, উন্নয়ন করা যেতে পারে ইন আওয়ার সিটি, আমাদের শহরগুলোতে। নাও রিড দ্য পোয়েম গিভেন বিলো। এখন কবিতাটি অধ্যয়ন করো যেটা নিচে দেওয়া হয়েছে, গিভেন বিলো। এই গিভেন ওয়ার্ডটা কিন্তু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফাই তোমরা দেখেছো যে কোনোটা অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতে পারে। তাহলে গিভেন ওয়ার্ডটা এটা পাস্ট পার্টিসিপল, পোয়েমের পরে বসে পয়েন্টটা কোথায় দেওয়া হয়েছে, বিলোতে দেওয়া হয়েছে। বিলো এখানে অ্যাডভার্ব, যে হোয়ারের উত্তরে আসছে। কোথায় দেওয়া হয়েছে, নিচে দেওয়া হয়েছে। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, এবং পরবর্তী যে অনুশীলনীতে যে আনসার কোয়েশ্চনগুলো থাকবে সেগুলোর আনসার করতে বলা হয়েছে। এখন আমরা কবিতা শুরু করি। একটা কবিতা পড়ার পূর্বে তোমাকে আগে এই কবিতার মূল ভার্ব সম্পর্কে জানতে হবে। এই কবিতা কি সম্পর্কে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে। আমরা অনেকে কবিতা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না, আমরা শুধু কবিতাটা পড়তে থাকি, এই কবিতার মূল ভাব সম্পর্কে চিন্তা করি না। এটা কবিতা যদি মূল ভাব জানা যায় যে আসলে মূল কিওয়ার্ডটা কি, কোন শব্দকে নিয়ে বা কি জিনিসটাকে নিয়ে কবিতা লেখা হয়েছে, তাহলে কবিতা বোঝার জন্য তোমার খুব সহজ হয়ে যাবে। আমাদের ট্রাফিক পুলিশটা একজন ট্রাফিক পুলিশের জীবনকে নিয়ে লেখা হচ্ছে। একজন ট্রাফিক পুলিশ যেভাবে আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদের সেবা করার জন্য প্রখর রোদ, ভারী বৃষ্টি, সম্পূর্ণ বিরল আবহাওয়ার মধ্যে তিনি তার কাজ করে যান, তার দায়িত্ব পালন করেন, তিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে আঞ্জাম দেন। এই যে ট্রাফিক পুলিশের ডিউটি, তার রেসপন্সিবিলিটি, তার যে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, এইগুলো নিয়ে কবিতা লেখা হয়েছে। যার কারণে এই কবিতার কিওয়ার্ড হচ্ছেন একজন ট্রাফিক পুলিশ। এই কবিতাটা আমরা যেমন বাংলায় অপরিচিতা গল্পে পড়েছি যে অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, ঠিক আমাদের ট্রাফিক পুলিশটা হচ্ছে একজন ট্রাফিক পুলিশের কথায় বর্ণিত। একজন ট্রাফিক পুলিশ তার নিজের সম্পর্কে কথা বলবেন এই কবিতার মাধ্যমে। চলো কবিতাটা শুরু করা যায়। অ্যামিডিস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড ফেসিং দ্য ট্রাফিক স্ট্রেচিং মাই হ্যান্ড। অ্যামিডিস্ট, অ্যামিডিস্ট মানে একটা প্রেপোজিশন, এটার অর্থ হচ্ছে অ্যামিড। অ্যামিড মানে হচ্ছে মধ্যে, ইন। তাহলে অ্যামিডিস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড, ঘাতক গতির মধ্যে, হত্যাকারী গতির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। এখন এখানে যে এটা বোঝার বিষয় আছে যে কিলার, হত্যাকারী গতিবেগের মধ্যে। প্রত্যেকটা ভাষারই কিছু অলংকার শাস্ত্র থাকে। বাংলায় বলা হয় অলংকার শাস্ত্র, আরবিতে বলা হয় বালাগাত, আর ইংলিশে বলা হয় ফিগার অফ স্পিচ বা লিটারারি ডিভাইসেস। এই ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মসের কাজটা কি? এগুলো হচ্ছে একটি কবিতাকে বা একটা ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করে, ভাষাকে আরো অর্থবহুল করে তোলে। তাহলে ফিগার অফ স্পিচ, অনেকগুলো ইংরেজি ভাষায় অনেকগুলো লিটারারি ডিভাইসেস আছে যেগুলো হচ্ছে কবিতার মধ্যে ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা হচ্ছে মেটাফোর। মেটাফোর কাজটা কি? মেটাফোরটা হচ্ছে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে। আমরা নিশ্চয়ই বাংলায় পড়েছি যে উপমান, উপমেয়, আমরা যখন কর্মধারয় সমাস পড়েছিলাম, ঠিক সেখানে আমরা উপমান জানি হচ্ছে যার সাথে তুলনা করা হয়, আর উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। তো এই একটা সাধারণ ধর্মকে কেন্দ্র করে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়। ইংলিশে এই কনসেপ্টটাকেই বলা হয় মেটাফোর। আমি যদি বলি আমি মেটাফোরে কিছু উদাহরণ লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কিছু মেটাফোরের উদাহরণ বলা হয়েছে। দেখো, টাইম ইজ মানি, লাইফ ইজ আ পাবলিক হাইওয়ে। টাইম ইজ মানি, টাইম এবং মানি দুটো কিন্তু পুরোপুরি ভিন্ন জিনিস।
আমি সময়কে অর্থ বলছি। সময় এবং অর্থ এক জিনিস না। এটা আসলে একটা সাধারণ ধর্ম আছে, এটা বিষয় কেন্দ্র করে তুলনা করেছি। সময় যেমন তুমি যদি বুঝে শুনে খরচ না করো বা বুঝে শুনে ব্যয় না করো, ব্যবহার না করো, সেটা নষ্ট হয়ে যায়। ঠিক অর্থ যেমন আমরা যদি বুঝে শুনে ব্যয় না করি, এটা নষ্ট হয়ে যায়। তাহলে টাইম ইজ মানি বলা হয়েছে। তারপরে দেখো, লাইফ ইজ আ পাবলিক হাইওয়ে। জীবনটা হচ্ছে এটা পাবলিক হাইওয়ের মতো, মহাসড়কের মতো। মানে অনেক মানুষ এখানে আসে যায়, এই যে হচ্ছে অ্যাভেলেবিলিটির মতো বোঝানো হচ্ছে। তারপরে দেখো, মাই হার্ট ইজ টাইটানিক। এখন কারোর হৃদয় যদি অনেক প্রশস্ত থাকে, যেখানে অনেক মানুষকে স্থান দেওয়া যায়, টাইটানিক যেমন একটা বড় জাহাজ ছিল, ঠিক টাইটানিকের প্রসালতা, টাইটানিকের যে বিশালতা, এটার সাথে হচ্ছে হৃদয়ের বিশালতার উদাহরণ দেওয়া হয়েছে, যে আমার হৃদয়টা হচ্ছে টাইটানিক। তাহলে মেটাফোরটা হচ্ছে পুরোপুরি দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা। সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইক এবং এস থাকবে না, যেটা সিমিলিতে থাকে। তাহলে লাইক এবং এস ছাড়া, মতো কথাটা উল্লেখ ছাড়া আমরা দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করব। তাহলে কিলার স্পিডস, হত্যাকারী গতিবেগ, মানে যে গতি আছে সেটাকে হত্যাকারী বলা হয়েছে, ঘাতক বলা হয়েছে। কেন বলা হয়েছে? তাহলে যে গাড়ি যে খুব প্রচন্ড গতিতে এগিয়ে আসে, সেগুলো যেমন কাউকে হত্যা করতে পারে, যার কারণে এটাকে কিলার স্পিডস বলা হয়েছে। তাহলে কিলারটা এখানে মেটাফোর। তাহলে অ্যামিডিস্ট কিলার স্পিডস, হত্যাকারী গতিবেগের মধ্যে আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে থাকি। এখানে আইদার কাকে বোঝাচ্ছে? ট্রাফিক পুলিশকে বোঝাচ্ছে। ফেসিং দ্য ট্রাফিক, ট্রাফিক অর্থ আগেই বলেছি যানবাহন, যে পাবলিক হাইওয়ের মধ্যে যানবাহন। তো ফেসিং দ্য ট্রাফিক, ট্রাফিকের মুখোমুখি হয়ে। স্ট্রেচিং মাই হ্যান্ড, আমার হাতটাকে প্রসারিত করে। এখানে ফেসিং এবং স্ট্রেচিং গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে তোমরা নিশ্চয়ই জেনেছ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং নাউনের কাজ একসাথে করে, আমরা সেটাকে বলছি জিরান্ড। আর ভার্ব প্লাস আইএনজি যখন ভার্ব এবং এডিটিভের কাজ একসাথে করে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো ফেসিংটা এখানে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে আইকে মডিফাই করছে। তাহলে ফেসিং দ্য ট্রাফিক, যানবাহনের মুখোমুখি হয়। স্ট্রেচিং মাই হ্যান্ড, আমার হাত থেকে প্রসারিত করে। আই এম সিন, আমাকে দেখা যায়, এটা প্যাসিভ ব্যবহার করা হয়েছে। আই এম সিন, আমাকে দেখা যায়। অন কিডস বুকস, বাচ্চাদের বইয়ে, আমাকে বাচ্চাদের বইয়ে দেখা যায়। এখানে পসেসিভের পরে এস এর পরে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে। এর নিয়মটা হচ্ছে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে হচ্ছে এসটা অ্যাপোস্ট্রফির পরে বসে। বললাম নাবিলস বুক, বা বয়েস পেন, বালকটির বই। তাহলে বয়টা এখানে সিঙ্গুলার নাউন, যা এখানে প্রথমে অ্যাপোস্ট্রফি তারপরে এস বসেছে। তো ইংলিশ গ্রামারে তো কিছু কিছু নাউনকে এস দ্বারা প্লুরাল করা হয়, সেটা আমরা সবাই জানি। তাহলে যখন এস থাকে তাহলে আর এস দেওয়ার প্রয়োজন হয় না, শুধু একটি শেষে অ্যাপোস্ট্রফি দিলেই চলে। তাহলে কিডস, এটা যেহেতু শেষে এমনিতেই এস আছে, যার কারণে শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। বললাম বয়েস, যেহেতু এস শেষে দেওয়া আছে, শুধু অ্যাপোস্ট্রফি শেষে দিলে হয়ে যাবে। তাহলে আই এম সিন অন কিডস বুকস, আমাকে দেখা যায় বাচ্চাদের বইয়ে। অ্যান্ড এস কার্টুনস, কার্টুন হিসাবে, ব্যঙ্গচিত্র হিসাবে। সবসময় কার্টুন শব্দের অর্থ আসলে এগুলো ইংরেজি প্রতিশব্দ, এগুলোকে বাংলা না বানানোই ভালো, অর্থ না করাই ভালো। কার্টুন হিসাবে এভরিহোয়ার, সর্বত্র। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এজ। এই এজ ওয়ার্ডটা কখনো প্রেপোজিশন হতে পারে, কখনো কনজাংশন হতে পারে। যেহেতু এখানে একটা নাউনের পূর্বে বসেছে এবং সম্পর্ক স্থাপন করেছে কোথায়? কিডস বুকস, এই নাউনের সম্পর্ক স্থাপন করেছে, তাহলে অবশ্যই এটা একটা প্রেপোজিশন। আমাকে হিসেবে দেখা যায়, কার্টুন হিসেবে দেখা যায়, এভরিহোয়ার, সর্বত্র। এই এভরিহোয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, আমাকে সর্বত্র কার্টুন হিসেবে দেখা যায়। কেমন অবস্থায় দেখা যায়? এডুকেটিং পিপল, মানুষকে শিক্ষা দিতে, মানুষকে। অ্যান্ড আস্কিং দেম, তাদেরকে বলতে। টু বি ওয়ার, সতর্ক হওয়ার জন্য। তাহলে আমার কার্টুন এমন কার্টুন হিসেবে উপস্থাপন করা হয় যে আমি আরেকজনের সাথে কথা বলছি, শিক্ষা দিচ্ছি ট্রাফিক রুল সম্পর্কে, এবং তাদেরকে বলছি সতর্ক হওয়ার জন্য। এডুকেটিং পিপল, মানুষকে শিক্ষা দিতে। অ্যান্ড আস্কিং দেম, তাদেরকে বলতে। টু বি ওয়ার, সতর্ক হতে। তাহলে এডুকেটিং, এখানে এডুকেটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ট্রাফিক পুলিশকে মডিফাই করছে, আইকে মডিফাই করছে। অ্যান্ড আস্কিং দেম, তাদেরকে বলতে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। আস্ক শব্দের অর্থ সবসময় জিজ্ঞাসা করা অর্থ হয় না। আস্ক অনেক সময় হচ্ছে রিকোয়েস্ট করা অর্থে আস্ক ব্যবহার করা হয়। তাহলে আস্কিং দেম, তাদেরকে অনুরোধ করতে, বলতে, সে অর্থ টু বি ওয়ার। এখানে টু বি ওয়ারটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান। তো শর্তটা হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে, এই বি ওয়ারটা শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে আর ইনফিনিটিভ ব্যবহার করা হয়। নর্মালি অন্য কোনো টেন্স বা সেন্টেন্স এটা ব্যবহার করা হয় না, শুধু ইনফিনিটিভ এবং ইম্পারেটিভে ব্যবহার করা হয়। তাহলে বিওয়ার মানে হচ্ছে সতর্ক হওয়া, অ্যালার্ট হওয়া। এডুকেটিং পিপল, মানুষকে শিক্ষা দিতে। অ্যান্ড আস্কিং দেম, তাদেরকে অনুরোধ করতে। টু বি ওয়ার, সতর্ক হতে। কি সম্পর্কে সতর্ক হতে? অফ দ্য ইরাটিক ট্রাফিক। ইরাটিক মানে হচ্ছে অনিশ্চিত, আনপ্রেডিক্টেবল। ইরাটিক ট্রাফিক, যে অনিশ্চিত যানবাহন সম্পর্কে। অনিশ্চিত কি বোঝাচ্ছে?
ইরাটিক শব্দের আরেকটা অর্থ আছে যে দ্রুত গতিসম্পন্ন, খুব স্পিডি ভেহিকল, যে খুব দ্রুত হচ্ছে যানবাহন আসলে বা কিভাবে রাস্তা দিয়ে হাঁটতে হয়, যার কারণে দ্রুত যখন যানবাহন আসবে এতে অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে অফ দ্য ইরাটিক ট্রাফিক, দ্রুত গতিসম্পন্ন যানবাহন সম্পর্কে বা অনিশ্চিত গতিসম্পন্ন যানবাহন সম্পর্কে। এন্ড দ্য সাইনবোর্ড সম্পর্কে, যেটা সিন দেখা যায় অন অলমোস্ট অল দ্য রুটস, প্রায় সকল রাস্তায়। তাহলে সিন ওয়ার্ডটা এটা কিন্তু সাইনবোর্ডকে মডিফাই করছে, যে সাইনবোর্ডগুলো যে দেখা যায়, যে বিভিন্ন দিক নির্দেশনা সংবলিত যে সাইনবোর্ডগুলো থাকে, যে সিন দেখা যায়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সাইনবোর্ডের পরে বসে একে মডিফাই করছে। কোথায় দেখা যায়? অন অলমোস্ট অল দ্য রুটস, প্রায় সকল রাস্তায়। এখানে ছোট্ট একটি মিস্টেক করা হয়েছে এই কবিতায়, সেটা হচ্ছে যে অলমোস্ট অল, এই অলমোস্ট অলটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে অলমোস্ট অল অফ দ্য, আরটা শুধু হচ্ছে অলমোস্ট অল। কিন্তু শুধু অলমোস্ট অল দ্য ব্যবহার করা যায় না। আমি বললাম অলমোস্ট অল অফ দ্য পিপল বা অলমোস্ট অল পিপল, কিন্তু অলমোস্ট অল দ্য পিপল বলতে পারবো না। তাহলে এটা শুদ্ধ রূপটা হচ্ছে যে অলমোস্ট অল রুটস অথবা অলমোস্ট অল অফ দ্য রুটস। তাহলে আমরা একটা স্ট্যান্জার অনুবাদ শেষ করে ফেললাম, এখন আমরা পরবর্তী স্ট্যান্জা যাব। ট্রাফিক পুলিশ কবিতায় মোট 3টে স্ট্যান্জা আছে। স্ট্যান্জার বাংলা অর্থ হচ্ছে স্তবক। এই স্তবকগুলো অনেকগুলো লাইন মিলে পংক্তি মিলে স্তবক হয়। এখানে যেমন 3টে স্ট্যান্জা আছে। স্ট্যান্জা কেন গুরুত্বপূর্ণ? বাংলায় নিশ্চয়ই তোমরা অনেক ছন্দ শুনেছো, ছন্দের নাম শুনেছো। আমরা নবম দশম শ্রেণীতে কবিতাক্ষ নদ, সনেট কবিতা পড়ে আসছি। তো সনেট আমরা পড়েছি ষষ্ঠক অষ্টক ব্যাপারে, কারণ অনেকগুলো ছন্দ বজায় রাখতে হয়। তাহলে স্ট্যান্জাগুলা ছন্দের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই ছন্দগুলা স্ট্যান্জাগুলোতে প্রতিফলিত হয়। তাহলে এখানে মোট 3টা স্ট্যান্জা আছে। প্রথম স্ট্যান্জার অনুবাদ আমরা পড়লাম। দ্বিতীয় স্ট্যান্জা শুরু দেখো, সো দ্যাট ইউ আর সেফ, যাতে করে তোমরা থাকো নিরাপদ। আই সি ইচ ওয়ান অফ ইউ, আমি তোমাদের প্রত্যেককে দেখে রাখি। এখানে দেখো ইচ ওয়ার্ডটা, সাধারণত ইচ ওয়ার্ডটা কিন্তু প্রনাউন হয়, কিন্তু যেহেতু এটা ওয়ানের পূর্বে বসছে, তাই এটা অবশ্যই এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। একটা অ্যাডজেক্টিভ আছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে আই সি ইচ ওয়ান অফ ইউ, আমি তোমাদের প্রত্যেকে দেখে রাখি। বাট কিন্তু, মাই সোয়েট মাই প্লাইট অন দ্য রুট সিস হু, কিন্তু সোয়েট মানে হচ্ছে ঘাম, আমার দুর্দশা, প্লাইট অন দ্য রুট রাস্তায়, সিস হু কে দেখে। একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে নর্মালি আমরা শুনেছি যেটা গদ্যের সময় কি হয়, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, কিন্তু কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেমন এখানে লক্ষ্য করো, এ ক্যাপিটাল, এফ ক্যাপিটাল, আই ক্যাপিটাল, ই ক্যাপিটাল, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। বাট কিন্তু মাই সোয়েট আমার ঘাম, মাই প্লাইট আমার দুর্দশা, অন দ্য রুট কোথায়? অন দ্য রুট রাস্তায়। এত কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সিস হু কে দেখে। বি ইট সানি, হোক এটি রুদ্রোজ্জ্বল, অর রেইনি অথবা বৃষ্টি মুখরিত, বৃষ্টি স্নাত। ফর ইয়োর সেফটি তোমাদের নিরাপত্তার জন্য। আই মাস্ট বি আমি অবশ্যই হই, কি হই? ভিজিল অ্যান্ড এজাইল। ভিজিল শব্দের অর্থ হচ্ছে অ্যাওয়াক মানে জাগ্রত, সতর্ক। অ্যান্ড এজাইল মানে হচ্ছে অ্যাক্টিভ, কর্মতৎপর, সক্রিয়। তোমাদের সতর্কতার জন্য আমি অবশ্যই হই কর্মতৎপর এবং সতর্ক। কোথায়? অন দ্য মিডল রাস্তার মধ্যখানে। এই মিডল ওয়ার্ডটা এডজেক্টিভও হতে পারে, নাউন হতে পারে, কিন্তু এখানে অবশ্যই নাউন হয়েছে। যে আরটা খেয়াল করো, আর্টিকেলের পরে বসেছে। অবশ্য দায়ের পরে মাঝে মধ্যে এডজেক্টিভও বসতে পারে জাতি বোঝাবার জন্য, কিন্তু নর্মাল এখানে অবশ্যই এখানে এটা হচ্ছে নাউন হিসেবে করা হয়েছে মিডলে, মধ্যখানে। কিভাবে? স্ট্যান্ডিং ইরেক্ট, স্ট্যান্ডিং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল, ইরেক্ট ওয়ার্ডটা হচ্ছে তোমার এডজেক্টিভ, মানে হচ্ছে উলম্ব, খাড়া হয়ে দাঁড়িয়ে, খাড়া হয়ে দাঁড়িয়ে, অন দ্য মিডল মধ্যখানে। এজ ফিট অ্যাজ আ ফিডল, এজ ফিট অ্যাজ আ ফিডল। ফিডল শব্দের অর্থ হচ্ছে ভায়োলিন, বাংলাদেশকে আমরা বেহালা বলি। যেটা ভায়োলিন যেমন সোজা হয়ে দাঁড়িয়ে, বাহিনীর তারগুলা বা ভায়োলিন যেমন সোজা হয়ে দাঁড়ানো থাকে, ঠিক এটা ভায়োলিন যখন সোজা অবস্থায় রাখলে যেমন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, আমি ঠিক তেমনই খাড়া হয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে এজ ফিট অ্যাজ আ ফিডল। এখানে আরেক ফিগার অফ স্পিচ বা গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে সিমিলি। সিমিলি এবং মেটাফোর একই বিষয়। আমরা মেটাফোর পড়ার সময় বলেছিলাম যে যখন দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করা হয় লাইক এবং এস ছাড়া, সেটা হচ্ছে মেটাফোর, যেটা বাংলা জায়গায় রূপক বলা হয়। কিন্তু সিমিলি হচ্ছে যে লাইক এবং এস ব্যবহার করে দুটি ভিন্ন জিনিসকে তুলনা করা, যেটা বাংলায় উপমা বলা হয়। আমরা কিছু সিমিলির উদাহরণ দেখি। এখানে সিমিলির কিছু উদাহরণ লিখেছি, লক্ষ্য করো যে ইউ আর অ্যাজ ব্রেভ এজ আ লায়ন, তুমি লায়নের মতো সাহসী। তাহলে লায়ন একটা জিনিস, ইউ একটা জিনিস, পুরোপুরি দুটো ভিন্ন জিনিস। এই দুটি ভিন্ন জিনিসের মধ্যে আমরা তুলনা করছি এজ ব্যবহার করে, এটাই হচ্ছে সিমিলি।
যে ইউ আর অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, বা বললাম শি ইজ লাইক মুন, সে হচ্ছে চাঁদের মতো। তাহলে শি এবং মুন পুরোপুরি দুটো ভিন্ন জিনিস আমরা তুলনা করছি লাইক ব্যবহার করে। শি ইজ লাইক মুন, সে চাঁদের মতো। যে চাঁদ যেমন সুন্দর তার মধ্যেও সে সৌন্দর্যের প্রতিফলন দেখা যায়। আরেকটা বিখ্যাত কথা আছে আলবার্ট আইনস্টাইনের, তিনি বলেছিলেন যে লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, জীবন হচ্ছে একটা বাইসাইকেল চালাবার মতো। যে বাইসাইকেল যদি ঠিক ব্যালেন্স রাখতে হয় তাহলে অবশ্যই মুভ করতে হয়, তার মানে লাইফে সব সময় মুভ করতে হয়, কোনো থেমে থাকা যায় না। তাহলে লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, জীবন হচ্ছে বাইসাইকেল চালাবার মতো। তাহলে রাইডিং বাইসাইকেল এবং লাইফের মধ্যে তুলনা করা হচ্ছে লাইক ব্যবহার করে, এটাই হচ্ছে সিমিলি। তাহলে অ্যাজ ফিট অ্যাজ আ ফিডার, এটা ফিডলের মতো ফিট হয়ে দাঁড়িয়ে, এটা উপযুক্ত ফিট হয়ে দাঁড়িয়ে, কার মতো? এটা বেহালার মতো, ফিডলের মতো। তারপরে আমরা শেষ স্ট্যান্ড যেটা পড়ি, ওহ মাই ইয়ার হার্টস, ওহ মাই হেড একস, আমার কান যন্ত্রণা দিচ্ছে, আমার কান যন্ত্রণা হচ্ছে। ওহ মাই হেড এক, আমার মাথা ব্যথা করছে। হার্ট এবং এক এই দুইটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, দুইটা আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি, দুইটা কাছাকাছি দেয়, বেদনা হওয়া, যন্ত্রণা হওয়া। তাহলে আমার কান ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে। কেন কান ব্যথা করছে? কারণ এই যে একটা ট্রাফিক পুলিশ যখন একটা রাস্তার মধ্যে বিশাল যানজটের মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন মানুষের চিৎকার, শোরগোল, যানবাহনের হচ্ছে মাত্রাতিরিক্ত হর্নের শব্দ, এগুলো হচ্ছে কান ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা করে। যার কারণে তিনি বলছেন ওহ মাই ইয়ার হার্টস, আমার কান ব্যথা করছে, মাই হেড এক, আমার মাথা ব্যথা করছে। ওহ লুক এট দ্য ওয়েদার, আবহাওয়ার দিকে তাকাও। লুক এটটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। লুক এট, কারোর দিকে তাকানো, কোনো ডাইরেকশনের দিকে তাকানো। তাই লুক এট দ্য ওয়েদার, আবহাওয়ার দিকে তাকাও। সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, এমন অনিশ্চিত দিন। সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, পূর্ব থেকে বলে দেওয়া। আর মানে হচ্ছে অনিশ্চিত দিন, মানে হচ্ছে কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কিছুই বলা যাচ্ছে না পূর্ব থেকে। সাচ আনপ্রেডিক্টেবল ডেজ, এমন অনিশ্চিত দিনে। বাট কিন্তু আই ক্যান নট সোয়ার্ভ, আমি সোয়ার্ভ করতে পারি না। সোয়ার্ভ শব্দের অর্থ হচ্ছে গতিপথ পরিবর্তন করা। গতিপথ পরিবর্তন করা মানে কি? যে আমরা ধরতে পারি যে তিনি তার জায়গা, তিনি যেখানে দায়িত্ব পালন করেন সেখান থেকে সরতে পারেন না, অথবা আমরা বলতে পারি যে ছুটি নিতে পারেন না। তাহলে বাট আই ক্যান নট সোয়ার্ভ, আমি সরতে পারি না, আমি ছুটি নিতে পারি না। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে অবশ্যই অন ডিউটি, এট ওয়ার্ক, আমাকে অবশ্যই কর্তব্যরত থাকতে হয়, দায়িত্বরত থাকতে হয়। আই কেয়ার ফর ইয়োর সেফটি, আমি তোমাদের নিরাপত্তার কেয়ার করি, যত্ন নেই, দেখে রাখি। বি ইট নয়েজি অর ডাস্টি, এখানে ইট দ্বারা হচ্ছে তোমার ওয়েদারকে বোঝাচ্ছে, যে ওয়েদারটা হোক। বি ইট নয়েজি বা হচ্ছে এনভায়রনমেন্টকে বোঝাচ্ছে। বি ইট নয়েজি অর ডাস্টি, হোক এটি কোলাহল মুখর বা কোলাহলপূর্ণ, অর ডাস্টি ধুলিমলিন, খুব ধুলাবালি ছড়াচ্ছে, তো খুব আওয়াজ হচ্ছে। বি ইট সানি অর রেইনি, হোক এটি রুদ্রোজ্জ্বল কিংবা বৃষ্টি স্নাত। আই মাস্ট বি অন ডিউটি, আমি অবশ্যই ডিউটিতে থাকি, কর্তব্যরত থাকি। আই কেয়ার ফর ইয়োর সেফটি, আমি তোমাদের নিরাপত্তার যত্ন নেই, তোমাদের নিরাপত্তা দেখে রাখি। তাহলে আমরা একটা কবিতা শেষ করে ফেললাম। এখানে একজন এই কবিতার থিম বা মূলভাব কি বলতে পারি? একজন ট্রাফিক পুলিশের হচ্ছে ডিউটি রেসপন্সিবিলিটি বলা হয়েছে। তিনি হচ্ছে তার দায়িত্ব পালন করতে যে ধরনের বিরল আবহাওয়ার সম্মুখীন হন, তারপরেও তিনি আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দেখে রাখার জন্য তিনি সব সময় তার কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন। এখন আমরা এই কবিতার অনুশীলনী পড়ব। একটা অনুশীলনী কেন গুরুত্বপূর্ণ পড়া? কারণ প্রত্যেকটা পাঠের শুরুর প্রশ্ন এবং শেষের প্রশ্ন প্রত্যেকটা ওয়ার্ডকেই বিশ্লেষণ করে পড়তে হবে। এখানের মধ্যে অনেকগুলো প্রশ্ন করা যায় এবং বিগত সালে ইউনিভার্সিটি পরীক্ষায় অনেকবার এই অনুশীলনী থেকে প্রশ্ন এসেছে, যার কারণে প্রত্যেকটা পাঠের অনুশীলনী পড়া খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। তাহলে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে ফলোইং ওয়ার্ডটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কোয়েশ্চনকে মডিফাই করছে। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এই কবিতার স্পিকারকে আমরা শুরুতেই বলেছি এই কবিতা হচ্ছে একজন ট্রাফিক পুলিশের যে ভাষায় বর্ণিত, সুতরাং এই কবিতার স্পিকার হচ্ছে, বক্তা হচ্ছেন ট্রাফিক পুলিশ। হোয়াট ডু দ্য ওয়ার্ডস কিলার স্পিডস মিনস, আমরা এটাও পূর্বে আলোচনা করেছি যে কিলার স্পিড দ্বারা কি বোঝায়? যানবাহনের খুব স্পিডি ভেহিকল, খুবই দ্রুত গতিসম্পন্ন যানবাহন যেটা কোনো মানুষকে হত্যা করতে পারে। তাহলে কিলার স্পিডস। হোয়াট ইজ ইয়োর ভিউ অফ আ ট্রাফিক পুলিশম্যান, এটা ট্রাফিক পুলিশম্যান সম্পর্কে তোমার মতামতটা কি, সেটা তোমাদের আনসার। হোয়াই ডু হিজ ইয়ার হার্ট, কেন তার কান ব্যথা করে? তার কান কেন ব্যথা করে? আমরা বলেছিলাম যে একটা ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ, হিউ অ্যান্ড ক্রাই, একটা ফ্রেজ আছে। হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে শোরগোল। হিউ অ্যান্ড ক্রাই অফ দ্য পিপল, মানুষের শোরগোল। অ্যান্ড এক্সেসিভ নয়েজ, মাত্রাতিরিক্ত শব্দ, আওয়াজ, অফ দ্য ভেহিকল, তো যানবাহনের হচ্ছে মাত্রাতিরিক্ত আওয়াজ
এবং মানুষের শোরগোল, এই কারণে হচ্ছে তার কানটা ব্যথা করছে। হোয়াট ইজ আনপ্রেডিক্টেবল, অনিশ্চিতটা কি, এটা হচ্ছে ওয়েদার, আবহাওয়াটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার টু দ্য জব হি ডাজ, যে স্পিকারের মনোভাবটা কি কাজের প্রতি যেটা তিনি করেন। তাই আমরা এই কবিতাটা পড়ার পরে বুঝতে পারি ট্রাফিক পুলিশম্যান ভেরি পজিটিভ, খুব ইতিবাচক তার কাজের প্রতি, যার কারণে হচ্ছে তিনি সত্য বিরল বা প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি হচ্ছে তার দায়িত্ব কর্তব্য পালন করেন। দ্য পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জা, আমরা শুরুতেই বলেছি যে কবিতার 3টা স্ট্যাঞ্জা রয়েছে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জাগুলোর ছন্দ পদ্ধতি কি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং রাইম ইন আ পোয়েম, একটি কবিতায় ছন্দ ব্যবহার করার সুবিধাগুলো কি কি, অ্যাডভান্টেজগুলো কি। হ্যাঁ, লক্ষ্য করো ইউজিংটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এটা অফের পরে আসছে। প্রেপোজিশনের পরে আমরা জানি অবজেক্ট থাকে, তাহলে নিশ্চয়ই এটা হবে জিরান, কারণ প্রেপোজিশনের পরে নাউন থাকে, অবজেক্ট হল নাউনের কাজ। আচ্ছা, এই কবিতায় 3টা স্ট্যাঞ্জা আছে, এই কবিতার ছন্দগুলো কি কি এগুলো হচ্ছে আমরা লক্ষ্য করি। স্ট্যান্ড হ্যান্ড, আমরা বলতে পারি এ এ, এভরিওয়্যার বি ওয়্যার, বি বি, রুটস সাইনবোর্ডস এবং রুটস, সি সি। তাহলে এই কবিতার 3টে স্ট্যাঞ্জা আছে, আর এই 3টে স্ট্যাঞ্জার ছন্দ পদ্ধতি কি কি, এ এ বি বি সি সি, মানে হচ্ছে প্রথম 2 লাইন মিল, তার মাঝের 2 লাইন মিল এবং শেষের 2 লাইন মিল। তাই দেখো এই যে স্ট্যান্ড হ্যান্ড এ এ মিলেছে, এভরিওয়্যার বি ওয়্যার বি বি মিলেছে, সাইনবোর্ডস রুটস সি সি মিলেছে। আবার লক্ষ্য করো ইউ হু, সাউন্ডের সঙ্গে মিল থাকবে, ঠিক অক্ষরে যে মিল থাকবে সেটা এমন না। রেইনি মাস্ট বি, মিডল ফিডল সি সি মিলেছে। আবার এক্স ডেইস এ এ, ডিউটি সেফটি বি বি, রেইনি সেফটি সি সি। তাহলে এই কবিতার ছন্দপদ্ধতি হচ্ছে এ এ বি বি সি সি। তারপরে বলেছে যে ছন্দ ব্যবহার করার সুবিধাগুলো কি। একটা কবিতা যখন ছন্দ আকারে ব্যবহার করা হয় তাহলে ওই কবিতা কিন্তু পড়তে ভালো লাগে এবং সেটাকে মেলোডিয়াসলি খুবই সুরেলা ভাবে পড়াও যায় এবং সেটাকে গানে রূপদান করা যায়, মিউজিক্যালি অ্যাডাপ্ট করা যায়। তারপরে অ্যাটেম্পট এ 8 or 10 লাইন পোয়েম, একটি 8 অথবা 10 লাইন কবিতা চেষ্টা করো, or a paragraph, একটি প্যারাগ্রাফ or to improve, 2 লাইন গদ্যে about a day laborer, একজন দিনমজুর সম্পর্কে, ওয়ার্কিং যে কাজ করছে প্রেজেন্ট পার্টিসিপল, ডে লেবারকে মডিফাই করছে, অল ডে সারাদিন, ইন আ বিল্ডিং বিং কনস্ট্রাক্টেড, যে একটা নির্মাণাধীন বিল্ডিং এ সারাদিন কাজ করছে এমন একজন দিনমজুর সম্পর্কে কি বলতে বলছে, 8 বা 10 লাইন একটা কবিতা লিখতে বলেছে, প্যারাগ্রাফ লিখতে বলেছে, অথবা 2 লাইন গদ্যে লিখতে বলেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ গ্রামার রুল আছে, এটা হচ্ছে এ 8 or 10 লাইন পোয়েম। তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা জানি যে হচ্ছে যে যদি প্লুরাল নাউন হয় তাহলে নাউনটা প্লুরাল হয়, যেমন 5 boys 1 boy, 2 books আবার 1 book। তাহলে এখানে 8 বা 10 বলছি কিন্তু লাইনস কেন বলছি না, কারণ হচ্ছে এটাকে বলা হয় কম্পাউন্ড এডজেক্টিভ বা হাইফেনেটেড এডজেক্টিভ। যখন হাইফেন দ্বারা যুক্ত থাকে তখন এর নাম হচ্ছে কম্পাউন্ড এডজেক্টিভ বা হাইফেন এডজেক্টিভ। মানে কি, যখন অনেকগুলো ওয়ার্ড মিলে এডজেক্টিভের কাজ করে তখন সেটাকে কম্পাউন্ড এডজেক্টিভ বলা হয়, আর যখন হাইফেন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে হাইফেন এডজেক্টিভ বলে। আমি কিছু উদাহরণ দেই, যেমন তাহলে এখানে কম্পাউন্ড এডজেক্টিভ বা হাইফেন এডজেক্টিভের উদাহরণ দেওয়া হয়েছে যে আই রোট 5 10-page লেটার, আমি 5টি 10 পৃষ্ঠার চিঠি লিখেছি, যে 5টা চিঠি লিখছি যেগুলো প্রত্যেকটা চিঠি 10 পৃষ্ঠার ছিল। তাহলে 5-10 page লেটার্স, এই লেটার্স ওটা সর্বশেষ কিন্তু নাউন যেখানে প্লুরাল হয়েছে, বাকি 10 পেজ 5-10 পেজ এই প্রত্যেকটা কিন্তু এডজেক্টিভ, যেখানে বলা হচ্ছে কম্পাউন্ড এডজেক্টিভ। এগুলাকে মাঝখানে আমরা হাইফেন দিয়ে করতে পারি, তো সেটার নাম হবে হাইফেন এডজেক্টিভ। যে হি হ্যাজ 2-3 story বিল্ডিং, তার 2টা কি আছে, 2টা 3 তলার বিল্ডিং আছে। ঠিক এখানে দেখো এ 8 or 10 লাইন পোয়েম, একটি 8 বা 10 লাইনের কবিতা, এখন এটা হচ্ছে এই এ 8 or 10 লাইন পোয়েম পুরোটা হচ্ছে কম্পাউন্ড এডজেক্টিভ। তারপরে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো ব্যবহার করে সেন্টেন্স বানাও। এখানে ইউজিংটাও প্রেজেন্ট পার্টিসিপল, ফলোইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ইরেটিক ওয়ার্ডটা হচ্ছে এডজেক্টিভ, আমরা বলে এসেছি, যার অর্থ হচ্ছে আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত বা আনসার্টেন বলতে পারি। প্লাইট হচ্ছে নাউন,
এটা হচ্ছে দুর্দশা, মিজারেবল কন্ডিশন, সাফারিং, ডিফিকাল্টি। এজাইল মানে হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। সেফটি, নিরাপত্তা, নাউন। এজাইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেফটি হচ্ছে নাউন, বলতে সিকিউরিটি বলতে পারি, নিরাপত্তা। আর ডাস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ধুলিময় বা ধুলিমলিন, যেটা আমরা সিনোনিম বলতে পারি গ্রাইমি, ডার্টি, এগুলো। তারপরে রাইট ডাউন দ্য এডজেক্টিভাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলোর এডজেক্টিভ ফর্ম লেখো। এখান থেকে একটা ওয়ার্ড এডজেক্টিভাল। আমি তোমাদেরকে একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি। আমি যদি বলি ভার্ব কোন প্রকার পার্টস টু স্পিচ বা এডজেক্টিভ কোন প্রকার পার্টস টু স্পিচ, ভার্ব কিন্তু নিজে একটা নাউন, কারণ একটা ক্রিয়ার নাম বোঝাচ্ছে। এডজেক্টিভ কিন্তু নিজে একটা নাউন, কারণ এগুলা বিশেষণের নাম বোঝাচ্ছে। তাহলে ইংলিশ গ্রামারে একটি রুল আছে, নাউনের সাথে যখন এল যুক্ত হয় তখন সেটা এডজেক্টিভ হয়ে যায়। যেমন ন্যাশনাল, নেশন প্লাস এল, নেশনের সাথে, নেশন নাউনের সাথে এল যুক্ত হয়েছে, হয়ে গেছে ন্যাশনাল, এডজেক্টিভ, জাতীয়। ঠিক এডজেক্টিভ হচ্ছে নাউন, এল যুক্ত হয়েছে, এটা হয়ে গেছে এডজেক্টিভ, মানে এডজেক্টিভাল ওয়ার্ডটা হচ্ছে এডজেক্টিভ। কার্টুন, কার্টুনটা হচ্ছে নাউন, কার্টুনের এডজেক্টিভ কি বলা যায়? কার্টুনি বা কার্টুনি। এই হচ্ছে এই কি, এইটা হচ্ছে ভার্ব, ফর্ম হচ্ছে এই কি বা এই ব্যথাপূর্ণ বা বলতে বেদনাহীন, এই ক্লেস। ডিউটি, এটা হচ্ছে নাউন, ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। সোয়েট হচ্ছে, এখানে নাউন ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ভার্বও হতে পারে। তো সোয়েটের এডজেক্টিভ হচ্ছে সোয়েটি বা সোয়েটেড, আর থ্রি হিসাবে করা যায় সোয়েটেড। আর এডুকেট ভার্ব, এর এডজেক্টিভ ফর্ম অনেকগুলা, যেমন এডুকেটিভ মানে হচ্ছে শিক্ষামূলক, বা এডুকেশনাল এটা অর্থ শিক্ষামূলক, বা বলতে পারি যে এডুকেটেড, শিক্ষিত, এটা কিন্তু এডজেক্টিভ ফর্ম। তারপরে ইলাবোরেট অন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং লাইনস, নিচের লাইনগুলোর ইলাবোরেশন বা বিস্তারিত উদ্ধৃতি ব্যাখ্যা। ইউনিভার্সিটিতে ইংরেজি রিটেনে কিন্তু একটা অংশ আছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। এটা কবিতার লাইনের ব্যাখ্যা হতে পারে। আমরা বাংলায় যেমন এটা কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা করি, একটা লাইনের ব্যাখ্যা করি, ঠিক ইংলিশেও কিন্তু বলা হইতে পারে যে এমিডিস ক্লিয়ার স্পিডস আই স্ট্যান্ডিং ইরেট এস ফিট এস এ ফিডল, ও লুক এট দ্য ওয়েদার সাচ আনপ্রেডিক্টেবল। তিনটা লাইন দেওয়া আছে, এই লাইনের ব্যাখ্যা, যেটা আসলে যেটা ব্যাখ্যা লিখো, তখন হচ্ছে এই যে কবিতাটা কি বোঝানো হয়েছে এই লাইনটা হচ্ছে ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে কি করলাম, একটা পার্টকে বা একটা পোয়েমকে, একটা লেসনকে কিভাবে অ্যানালাইজ করে পড়তে হয় অ্যাডমিশনের জন্য এবং একাডেমিকের জন্য, উভয়ের জন্য, এটা হচ্ছে আমরা দেখলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোন একটা কবিতার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।